বিশ্ব ও আঞ্চলিক রাজনীতিতে উত্তেজনার নতুন মাত্রা, অভ্যন্তরীণ রাজনীতিতে নাটকীয়তা, আর যুদ্ধবিধ্বস্ত উপত্যকায় মৃত্যুর মিছিল, সব মিলিয়ে চরম অস্থির সময় পার করছে বৈশ্বিক মঞ্চ। রিমান্ড শুনানিতে নাটকীয়তা, বিষণ্ণ মমতাজের মুখেও হাসি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া জনপ্রিয় সঙ্গীতশিল্পী সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের রিমান্ডের শুনানিকে কেন্দ্র করে মঙ্গলবার 13ই মে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দেখা যায় উত্তেজনাপূর্ণ ও নাটকীয় পরিস্থিতি। দুপুর 2টা 17 মিনিটে তাকে আদালতে হাজির করা হলে প্রথমে আদালতে হাজতখানায় রাখা হয়। পরে বিকাল 3টা 3 মিনিটে ইজলাসে তোলা হয়। তখনই ইজলাসের উপস্থিত বিপুল সংখ্যক আইনজীবীর উপস্থিতিতে শুরু হয় হট্টগোল। পরিস্থিতি শান্ত করতে মহানগর পাবলিক প্রসিকিউটর ফিফি ওমর ফারুকী আদালতের অনুমতি নিয়ে আইনজীবীদের শান্ত থাকার অনুরোধ জানান। শুনানির শুরুতে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানা উপপরিদর্শক মনিরুল ইসলাম মমতাজের 7 দিনের রিমান্ডের আবেদন করে। এই সময় রাষ্ট্রপক্ষ কৌশলী ফিফি ফারুকীর মতামতের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং তার বক্তব্যের নানা দিক তুলে ধরেন, যা এজলাসের হাস্যরসের সৃষ্টি করে। উল্লেখযোগ্যভাবে এই সময় ভীষণ মমতাজ নিজেও এক পর্যায়ে হেসে ফেলেন। তবে আসামি পক্ষের আইনজীবীকে খুঁজে পেতে বিলম্ব হয়। পরে মমতাজ নিজে আইনজীবী রেজাউল করিমকে শনাক্ত করে ও ওকালতনামায় স্বাক্ষর করেন, কিন্তু উক্ত আইনজীবী শুনানিতে কোনো বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করে। এরপর আদালত মমতাজের 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড আদেশকে কেন্দ্র করে আদালতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। কয়েকজন আইনজীবী চিৎকার করে 7 দিনের রিমান্ডের দাবি জানাতে থাকেন এবং মমতাজকে লিফটে না নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামানোর দাবি তোলেন। তারা বলেন, বিএনপি নেতাদের যেমন সিঁড়ি দিয়ে নামানো হয়েছিল তাকেও তাই করতে হবে। পরিস্থিতি উত্তপ্ত দেখে আদালত মমতাজকে কিছুক্ষণ কাঠগড়ায় রাখার নির্দেশ দেন। প্রায় 21 মিনিট পর অতিরিক্ত নিরাপত্তার মাধ্যমে মমতাজকে লিফটে করে হাজতখানায় নেওয়া হয়। তবে নিচে আইনজীবীরা অবস্থান নিয়ে তার প্রতি কটূক্তি করতে থাকেন। উল্লেখ্য, গত বছরের 19 জুলাই মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান মোহাম্মদ সাবুর নামে একজন আন্দোলনকারী। তার মা বিউটি আক্তার 27শে নভেম্বর একটি হত্যা মামলা দায়ের করেন, যাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 243 জনকেও নামিয়ে ও 250 থেকে 400 জনকে অজ্ঞাত আসামি করা হয়। এই মামলার 49 নম্বর আসামি হিসেবে মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়। রিমান্ড আবেদনে বলা হয়, আন্দোলন দমনে মমতাজ বেগম ছাত্র জনতার উপর নিপীড়নকে ক্যাডার বাহিনীকে উৎসাহ দিয়েছে এবং গুলিবর্ষণে তার প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রয়েছে। মামলার পলাতক আসামিদের অবস্থান ও ঘটনার রহস্য উদ্ঘাটনে তাকে জিজ্ঞাসাবাদ করেছে। আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত। স্বৈরতন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিকে গুরুত্ব সহকারে বিবেচনা নিয়েছেন অন্তর্বর্তী সরকার। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দল ও সংগঠনের দাবির প্রেক্ষিতে সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম স্থগিত থাকবে। উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকের সিদ্ধান্ত, শনিবার রাতে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এই সিদ্ধান্ত গ্রহণ করে। বৈঠক শেষে উপদেষ্টা আসিফ নজরুল জানান, আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনসমূহের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা সবার স্পেস সব ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং বাদী ও সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করতে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনি কাঠামো পরিবর্তন, সরকার ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনি সংশোধনী আনার সিদ্ধান্ত নিয়েছে। সংশোধনী অনুযায়ী ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থন গোষ্ঠীকে দণ্ড প্রদান করতে পারবে। আসিফ নজরুল বলে, এই পরিবর্তনের ফলে মানবতা বিরোধী অপরাধের জন্য শুধু ব্যক্তিগত নয়, সংগঠনকেও জবাবদিহিতার আওতায় আনা সম্ভব। ছাত্রলীগ নিষিদ্ধ,
এনসিপির আন্দোলন ও গণদাবি। সরকার আরও জানায়, জনদাবির প্রতি সম্মান জানিয়ে ছাত্রলীগকে ইতিমধ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সদ্য গঠিত এনসিপির 2 দিন ধরে কর্মসূচি চালিয়ে যাচ্ছে। বুধবার মধ্যরাতে সাবেক রাষ্ট্রপতি ও আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদের দেশত্যাগের পরেই এনসিপির নতুন কর্মসূচি নেয়। এরপর শুক্রবার জুমার নামাজের পর থেকে এনসিপির নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি সমাবেশ শুরু করে। জাতিসংঘের প্রতিবেদন ও আন্তর্জাতিক চাপ। সরকারের বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে জাতিসংঘের প্রতিবেদনে যেসব সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এসেছে তা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা রয়েছে। স্বাধীনতার 50 বছরের বেশি সময় পর বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হলো। বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব কর্মকাণ্ড বন্ধ থাকবে। এই সিদ্ধান্ত দেশের রাজনৈতিক ভবিষ্যৎ ও সাংবিধানিক ব্যবস্থায় একটি নতুন মাত্রা যোগ করেছে। শিবির সেক্রেটারির অভিযোগ, উপদেষ্টা মাহফুজের বক্তব্য উদ্দেশ্যমূলক। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুকে দেওয়া মন্তব্যের উদ্দেশ্যমূলক মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। সোমবার বিকেলে রংপুর ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজে মেধাবীদের মুখোমুখি ছাত্র শিবির শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরপরই এমন সময়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে যে অনাকাঙ্ক্ষিত ও অযাচিত বিতর্কের জন্ম দিয়েছেন উপদেষ্টা মাহফুজ, তাতে তিনি স্পষ্ট যে তিনি কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কাজ করছেন। তিনি চাইলে যে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে থেকেই এইসব বক্তব্য দিতে পারতেন। এখন তিনি যেসব মন্তব্য করছেন, আমরা আশা করি তিনি দ্রুত এর ব্যাখ্যা দেবেন। নুরুল ইসলাম আরও বলেন, উনি যেটি করেছে তা এক প্রকার সংবিধান লঙ্ঘন। তিনি শপথ ভেঙেছেন। রাগ বিরাগ প্রতিহিংসা বশবর্তী হয়ে দায়িত্বকালীন সময়ে কাউকে হুমকি দেওয়া তার মতো একজন উপদেষ্টার জন্য শোভনীয় নয়। শিবির সেক্রেটারি জানান, 1977 সালে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং মুক্তিযুদ্ধ বা রাজাকার সংশ্লিষ্ট কোনো বিষয়ে শিবিরকে দায়ী করার প্রশ্নেই ওঠে না। তিনি বলেন, এই ব্লেম গেম নতুন নয়। আওয়ামী লীগ যুগ যুগ ধরে এটি করে এসেছে এবং এর মাধ্যমে দেশের ফ্যাসিবাদ কায়েম করেছে। এখন যারা সেই একই পথ অনুসরণ করেছেন, দেশের জনগণ নিশ্চয়ই তা মেনে নেবেন না। তিনি বলেন, দ্বিতীয় স্বাধীনতার পর একটি ইনক্লুসিভ বাংলাদেশ গড়ে তোলার কাজ চলছে। উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মাহফুজ সহ আমরা সবাই একত্রে জুলাই আন্দোলন করেছি, তাই তার বক্তব্য প্রত্যাহার করব বলে আমি আশাবাদী। জিম্মি মুক্তির পরপরই ইসরায়েলি হামলা, নিহত ফিলিস্তিনি সাংবাদিক হাসান ইসলাহি। গাজা উপত্যকা হামাসের হাতে আটক থাকা ইসরায়েলি ও আমেরিকান নাগরিক আলেকজান্ডারকে মুক্তির কয়েক ঘন্টার মধ্যে ফিলিস্তিনের একটি হাসপাতালে ভয়াবহ হামলা চালিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনী। মঙ্গলবার সকালে দক্ষিণ গাজায় ইউনুস এলাকায় অবস্থিত নাসের মেডিকেল কমপ্লেক্সে চালানো এই বিমান হামলায় ফ্রিল্যান্স ফটো সাংবাদিক হাসান ইসলাইনি সহ 2 জন নিহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া দপ্তর জানিয়েছে, এর আগেও 7 এপ্রিল একই হাসপাতালের পাশে সাংবাদিকদের অস্থায়ী তাঁবুতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলার গুরুতর আহত হয়েছিলেন হাসান। এরপর তিনি ব্রান ইউনিটে চিকিৎসাধীন ছিলেন, কিন্তু সেখান থেকেও রক্ষা পায়নি। হাসপাতালের এক কর্মী আবু গালের হরসমত, ইসরায়েলি বাহিনী এখন কোনো পার্থক্য করেছে না। তারা এমনকি রোগীতা পরিপূর্ণ হাসপাতালেও নিশানা করতে চাচ্ছে না। 45 বছর বয়সী হাসান ইসলাহি একজন নিরপেক্ষ চিত্র সাংবাদিক হিসেবে গাজা থেকে বহু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কাজ করতেন। তবে ইসরায়েলি বাহিনী দাবি করেছেন হাসান হামাসের সক্রিয় সদস্য ছিলেন, সশস্ত্র লড়াইয়ে জড়িত ছিলেন। এই ঘটনায় গাজায় চলমান 19 মাসের আগ্রাসন নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 215 জনে। এর আগে সোমবার মুক্তি দেওয়া হয় ইডেন আলেকজান্ডারকে। 21 বছর বয়সী এই ইসরায়েলি আমেরিকানকে 2023 সালে 7 অক্টোবর হামাস যোদ্ধারা বন্দী করেছিলেন। তাকে বন্দী অবস্থায় দীর্ঘদিন রাখার পর মুক্তি দেওয়া হলেও তারপরেই যে গাজায় নতুন করে আগ্রাসন শুরু করে ইসরায়েল। আল জাজিরা জানিয়েছেন, মঙ্গলবার সকাল 11:30 পর্যন্ত ইসরায়েলি হামলায় আরও 14 জনের প্রাণ হারিয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে 24 ঘন্টায় নতুন করে 31 জনের নিহত, 73 জন আহত হয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে 15 জনের মরদেহ। সব মিলিয়ে গাজায় 19 মাস আগ্রাসনে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 52,908 জন এবং আহত হয়েছেন 1,19,000
721 জন। এমন ভয়াবহ পরিস্থিতির মাঝেও যুদ্ধবিরতির জন্য আলোচনার ইঙ্গিত দিয়েছে হামাস। সোমবার এক বিবৃতিতে সংগঠনটি জানায়, স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে সামগ্রিক চুক্তিতে পৌঁছাতে আমরা যে কোনো সময় আলোচনার জন্য প্রস্তুত রয়েছি। গাজার মানবিক সংকট এখন চরম পর্যায়ে পৌঁছেছে, যেখানে জীবন মৃত্যুর ব্যবধান প্রতিনিয়ত সংকুচিত হয়ে আসছে। পুতিনের তেহরান সফরের প্রস্তুতি নিচ্ছে ইরান। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সম্ভাব্য তেহরান সফরে ঘিরে প্রস্তুতি নিচ্ছে ইরান। সোমবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা RIA এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, ইরানের সরকারি মুখপাত্র ফাতেমা মোহাজেরানি জানান, পুতিনের সফর নিয়ে কাজ চলছে, প্রতিক্রিয়া প্রস্তুতি পর্যায়ে রয়েছে। তবে ক্রেমলিন এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। বিশ্লেষকরা বলেছেন, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনার মধ্যে রাশিয়া সাধারণত সরাসরি সংঘাতে জড়াতে সতর্ক থাকে। যদি 2015 সালে সিরিয়া তথা সামরিকভাবে হস্তক্ষেপ করেছিল। এর আগে 2022 সালে ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করার পর পুতিন প্রথমবার দেশের বাইরে ইরান সফর করেন। এই সময় তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সাক্ষাৎ করেন। উল্লেখযোগ্যভাবে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপট মস্কো তেহরান থেকে ড্রোন সহ বিভিন্ন অস্ত্র সংগ্রহ করেছে। চলিত বছরে দুই দেশের 20 বছরের একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সক্ষম করেছে। ভারত পাকিস্তান সংঘাতে যুদ্ধবিরতি, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উত্তেজনার অবসান, প্রশ্নের মুখে মোদী সরকারের কৌশল। দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ভারত পাকিস্তানের মধ্যে টানা কয়েকদিনের সংঘাতের পর শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে পৌঁছেন দুই দেশ। 10 মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে ভারত ও পাকিস্তান পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই যুদ্ধবিরতির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন হোয়াইট হাউসের কূটনৈতিক চাপ ও মধ্যস্থতা। মার্কিন গণমাধ্যমগুলোর বরাত দিয়ে জানা গেছে, এই উদ্যোগে নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবি ও চিফ অফ স্টাফ সুজি হোয়াইটেস। সংঘাত আরও ব্যাপক রূপ নিতে পারে এমন আশঙ্কায় তারা তৎপর হন। JD ভ্যান্স ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরাসরি সতর্কতা করেন এবং পাকিস্তানের সঙ্গে আলোচনার পরামর্শ দেন। যুদ্ধবিরতির ঘোষণা এবং ভারতীয় প্রতিক্রিয়া। যদিও বিশ্বজুড়ে এই যুদ্ধবিরতি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, তবে ভারতের অভ্যন্তরে এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। অনেক ভারতীয় রাজনৈতিক ও সাবেক সেনা কর্মকর্তা ট্রাম্পের মাধ্যমে যুদ্ধবিরতির ঘোষণাকে কূটনৈতিক পরাজয় ও বহিরাগত হস্তক্ষেপ হিসাবে দেখছেন। ভারতের সাবেক সেনাপ্রধান বেদ প্রকাশ মালিক প্রশ্ন তোলেন, আমরা এই সংঘাত থেকে কি ফিরলাম? অন্যদিকে সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি বলেন, এত বড় সিদ্ধান্ত আমাদের প্রধানমন্ত্রী না নিয়ে একজন বিদেশি নেতার মুখে কেন আসবে? ওয়াইসি আরো বলেন, আমরা তো 1972 সালে সিমলা চুক্তির পর থেকে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিরোধী ছিলাম, তাহলে এবার কেন এই মধ্যস্থতা গ্রহণ করলাম? কাশ্মীর কেন্দ্রিক উত্তেজনা ও সামরিক অভিযানের প্রতিক্রিয়া। 22 এপ্রিল কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত অপারেশন সিন্ধু নামে একটি সামরিক অভিযান শুরু করে, যেখানে ফরাসি রাফাল যুদ্ধবিমান ব্যবহার করা হয়। ভারতের দাবি ছিল এই অভিযান কেবল সন্ত্রাসী ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করা হয়। তবে পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়া সাধারণ মানুষের হতাহতের কথা জানায় এবং 5টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার দাবি করে, যার মধ্যে 3টি ছিল রাফাল। রয়টার্সের তথ্য অনুযায়ী চীনের তৈরি 10 যুদ্ধবিমান এবং গোয়েন্দা সহায়তায় এই হামলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদিও ভারত আনুষ্ঠানিকভাবে কোনো বিমান হারানোর কথা স্বীকার করেনি, কূটনৈতিকভাবে কোণঠাসা ভারত। বিশ্লেষকদের মতে এই সংঘাতে ভারতের শক্তি প্রদর্শন প্রায় উল্টো দুর্বলতা উন্মোচন করেছে। পাকিস্তান আন্তর্জাতিকভাবে কূটনৈতিক সমর্থন অর্জন বেশি সফল হয়েছে। ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা মোদী সরকারের স্বাধীন পররাষ্ট্রনীতির প্রশ্নেও তুলে ধরেছে। ভারতের বহুদিনের নীতি ছিল তৃতীয় পক্ষের হস্তক্ষেপ নয়, সেই নীতি চূড়ান্ত ব্যয় হিসাবে দেখা হচ্ছে এই ঘটনার। পাকিস্তানের পাল্টা প্রতিক্রিয়া ও চীনের প্রভাব। পাকিস্তান জানান তারা ভারতের উদামপুর, পাঠানকোট, আদমপুর এবং বুজ বিমান ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। এসব হামলায় সামরিক ও বেসামরিক স্থাপনা উভয় ক্ষতিগ্রস্ত হয়। পাকিস্তানের সশস্ত্র বাহিনী দাবি করে ভারতের এই 400 ক্ষেপণাস্ত্রের প্রতিক্রিয়া ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোর লক্ষ্যবস্তু ছিল। বিশেষজ্ঞদের মতে চীনের কাছ থেকে পাকিস্তানের সমর সহায়তা অনেক বেড়েছে। 2020 সাল থেকে পাকিস্তানের 81% অস্ত্র চীন থেকেই এসেছে। উন্নত নজরদারি ও তথ্য ব্যবস্থায় চীন সহযোগিতা পাকিস্তানের কৌশলগত সুবিধা দিয়েছে বলে মত বিশ্লেষকদের। দিল্লি এখন সম্ভাব্য প্রতিক্রিয়া প্রতিরক্ষার বাজেট বাড়াতে এবং কাশ্মীর আরও সামরিকীকরণ করতে পারে।
তাদের দক্ষিণ এশিয়া বাস্তবতা বলেছে দীর্ঘমেয়াদী সংঘাত চালিয়ে যাওয়ার মতো সমর্থন নেই দুই দেশেরই। রাজনৈতিক বিপর্যয়, অর্থনৈতিক ক্ষতি এবং মানবিক দুর্ভোগ, এই ত্রিমাত্রিক ক্ষয় দুই দেশের অগ্রগতিকে পিছনে ফেলতে পারে। বিশ্বের সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠী এবং নিরক্ষর জনগণের একটি বড় অংশ সেখানে বাস করে। সেই অঞ্চলে যুদ্ধ নয়, বরং সংযম ও দূরদর্শিতাই হতে হবে ভবিষ্যৎ নীতি নির্ধারণের মূল ভিত্তি। ভারতকে পাল্টা জবাব শক্ত বার্তা দেন পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের ভূখণ্ডে ভারতীয় হামলার প্রেক্ষিতে পাল্টা প্রতিশোধমূলক হামলা চালিয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী, এমনই দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। রোববার ইসলামাবাদে আয়োজিত এক উচ্চ পর্যায়ের সংবাদ সম্মেলনে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযম পরিষদের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী বলেন, ভারতের সেনাবাহিনী ও প্রতিরক্ষা অবকাঠামোর উপর পাকিস্তানের চূড়ান্ত ও কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। জেনারেল চৌধুরী জানান, পাকিস্তানের সার্বভৌমত্ব কিংবা ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন হলে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি দাবি করেন, যুদ্ধবিরতির অনুরোধ পাকিস্তান করেনি, বরং ভারত সংঘাত বন্ধ করতে আগ্রহ প্রকাশ করে। 6 ও 7 মে রাতে কাপুরস্থিত হামলার পর ভারতও যুদ্ধবিরতির জন্য আবেদন করে, যার জবাবে পাকিস্তান জানিয়ে দেয় প্রতিক্রিয়া না দিয়ে আলোচনা নয়। এই অভিযানের অধীনে পাকিস্তানের মোট 26টি ভারতীয় সামরিক স্থাপনা হামলা চালিয়েছে। এর মাধ্যমে উল্লেখযোগ্য হচ্ছে ভারতের বিমান ঘাঁটি ও প্রতিরক্ষা স্থাপনা সুরতগড়, শিরসা, আদমপুর, বুজ, নানিয়া, বাখিন্দা, বারনালা, আউন্তিপুরা, শ্রীনগর, জম্মু, মামুন, আম্বালা, উধমপুর ও পাঠানকোট। এছাড়া ভারতের S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, রাক্ষস ক্ষেপণাস্ত্রের লঞ্চ স্টেশন, রাডার স্থাপনা, গোলা বারুদ ভান্ডার ও প্রশিক্ষণ কেন্দ্রেও আঘাত হানা হয় বলে দাবি করেন তিনি। সাইবার হামলার কথাও জানায় পাকিস্তান। জেনারেল চৌধুরী জানান, পাকিস্তান ভারতের বিরুদ্ধে সমন্বিত সাইবার হামলা চালায়, যার ফলে সামরিকভাবে ভারতীয় সামরিক নেটওয়ার্ক বিপদগ্রস্ত হয়। এই হামলা ছিল ভারতের সেনাবাহিনীর কার্যক্ষমতাকে দুর্বল করে দেওয়ার কৌশলগত অংশ। যুদ্ধবিরতির বাস্তবতা নিয়ে পাকিস্তানের বক্তব্য। জেনারেল চৌধুরী জোর দিয়ে বলেন, ভারতীয় সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে পরিষ্কারভাবে দেখা গেছে তারা সংঘাত প্রমোশনে আগ্রহী। পাকিস্তান প্রতিশোধ নেওয়ার পর আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের অনুরোধে আমরা আলোচনায় রাজি হই। উপমহাদেশে দুই পরমাণু শক্তিধর দেশে সাম্প্রতিক উত্তেজনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। একদিকে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পাল্টা সামরিক ও সাইবার প্রতিক্রিয়া, অন্যদিকে সীমান্ত বরাবর সামরিক স্থাপনাগুলোর উপর আক্রমণ। সব মিলিয়ে পাকিস্তান জটিল আকার ধারণ করেছে। আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন এই অঞ্চলের পরবর্তী পদক্ষেপের দিকে, যেখানে শান্তিপূর্ণ সমাধানে হয়ে উঠেছে সময়ের দাবি। কাশ্মীরের রক্তপাত, অস্থিরতা, মুখ্যমন্ত্রীর ভাষ্যে ভেঙে পড়েছে পর্যটন। আন্তর্জাতিক অঙ্গনে ফের কাশ্মীর ইস্যু। কাশ্মীরে ফের সহিংসতা ও অস্থিরতার ছায়া। 22 এপ্রিল পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর এরকম স্থবির হয়ে পড়েছে পুরো উপত্যকা। বন্ধ হয়ে গেছে স্কুল, বিমানবন্দর, এমনকি আকাশসীমাও। পর্যটকদের আনাগোনা জমজমাট কাশ্মীর এখন কার্যতর পাকা। এমন বাস্তব চিত্র তুলে ধরেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, সবকিছু বদলে গেছে, আবার কিছুই বদলায়নি। রক্তপাত, দুর্দশা, অস্থিরতা চলছে। কাশ্মীরে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যা কল্পনাও করিনি। অর্থনীতি ও পর্যটনে বড় ধাক্কা। ওমর আবদুল্লাহ জানান, দীর্ঘ সময় অচলাবস্থার পর কাশ্মীরের পর্যটন খাত ঘুরে দাঁড়াতে শুরু করেছিল, কিন্তু 22 এপ্রিল পহেলগাম হামলা সেই অগ্রগতি সম্পূর্ণ ভেঙে পড়েছে। ওই হামলায় 25 জন পর্যটন এবং একজন স্থানীয় গোড়াওয়ালা নিহত হয়। তিনি বলেন, এই সময় উপত্যকায় পর্যটন করে থাকার কথা ছিল। বিমানবন্দরে প্রতিদিন 50 থেকে 60টি ফ্লাইট উঠানামা করার কথা ছিল, কিন্তু এখন পর্যটক নেই। বিমানবন্দর বন্ধ, আকাশসীমাও বন্ধ। এছাড়া রাজ্যের স্কুলগুলোর অবস্থাও একই। শিক্ষা কার্যক্রম একেবারে থেমে গেছে। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। কাশ্মীর ইস্যুর আন্তর্জাতিক আইন নিয়ে উদ্বেগ। সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী কাশ্মীর ইস্যুর আন্তর্জাতিক অঙ্গনে ফের আলোচনায় আসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, পহেলগামে হামলার সুযোগে পাকিস্তান আরও কাশ্মীর ইস্যুকে বিশ্বমঞ্চে তুলে ধরতে সক্ষম হয়েছে। তিনি বলেন, আমি যখন বলি কিছুই বদলানি, তখন সেটা পাকিস্তানকে ঘিরেই বলি। তারা পরিকল্পিতভাবে আবার কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করতে পেরেছে। এখন যুক্তরাষ্ট্র পর্যন্ত মধ্যস্থতার আগ্রহ দেখাচ্ছে। যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা। ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যতই সম্পর্ক জটিল হোক, এতদিন ধরে যুদ্ধবিরতি ঠিকই ছিল, কিন্তু এখন তা পুরোপুরি ভেঙে পড়েছে।
আজ রাতেই কি হয় তা দেখার অপেক্ষা। তিনি মনে করিয়ে দেন, মাত্র কয়েক সপ্তাহ আগেও পহেলগামে ছিল জমজমাট পর্যটন কেন্দ্র, কিন্তু কয়েক মিনিটের বন্দুক হামলার পরিস্থিতিকে উল্টে দিয়েছে। ওমর আবদুল্লাহর কথাই স্পষ্ট, কাশ্মীর আবারও প্রবেশ করেছে এক অনিশ্চিত অধ্যায়ে, যেখানে অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, পর্যটন সবই থমকে গেছে। আর একই সঙ্গে এই অঞ্চলে ভূরাজনৈতিক গুরুত্ব ও জটিলতা ফের সামনে এসেছে বিশ্ববাসীর কাছে। একদিকে জাতীয় রাজনীতিতে বিভাজন, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধ ও কূটনৈতিক চাপ। বিশ্ব আজ যেন দাঁড়িয়ে আছে একটি সংবেদনশীল মোড়ে, যেখানে শান্তির বার্তা যেমন হীনভাবে শোনা যায়, তেমনি সহিংসতার গর্জন প্রতিদিন বাড়ছে। গাজায় সাংবাদিক হত্যার মতো হৃদয় বিদায়ক ঘটনা সংবাদ শিরোনাম হয়ে, তেমনি রাজনৈতিক বিভাজন আর মতপার্থক্য গঠন করেছে নতুন বাস্তবতা। কাশ্মীর থেকে গাজা, ঢাকা থেকে দিল্লি, সবখানেই এখন প্রশ্ন একটাই, মানবতা কোথায় দাঁড়িয়ে? যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও যদি মৃত্যু আর সংখ্যাই সর্বগ্রাসী হয়, তবে ভবিষ্যতের পথটাই হয়ে দাঁড়ায় আরও অনিশ্চিত। আজ এই পর্যন্তই, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।